এরপর অ্যান্ডিকে অন্য কয়েদিদের সঙ্গে শহরের শশাঙ্ক জেলে পাঠানো হয়। এখানেই আমরা রেড নামের একজন কয়েদিকে দেখি। সেও যাবজ্জীবন কারাদণ্ডে প্রায় 20 বছর জেল খাটছিল। অনেকবার সে প্যারোলের জন্য আবেদন করলেও কিন্তু বারবারই কোনো না কোনো কারণে রিজেক্ট হয়ে যেত। রেড জেলখানার এমন একজন ব্যক্তি যে জেলখানায় যে কোনো জিনিস বেআইনিভাবে আনতে পারে এবং সেগুলি কয়েদিদের বিক্রিও করে। সকল নতুন কয়েদিদের জেলে আসতে দেখে রেড এবং তার বন্ধুরা একে অপরের মধ্যে বাজি ধরে যে এই কয়েদিদের মধ্যে কে সর্বপ্রথম কান্না করবে। রেড তার বাজি অ্যান্ডির উপর লাগায়, কারণ তাকে দেখতে খুবই দুর্বল লাগছিল। তাদেরকে জেলে আনার পর সর্বপ্রথম জেলের ওয়ার্ডেন নটনের সামনে হাজির করা হয়। নটন বলে, এখন তোমাদের জীবন আমার হাতে, আর আমি শুধু দুটো জিনিসের উপরই বিশ্বাস করি, নিয়ম শৃঙ্খলা আর বাইবেল। আর এই জেলে তোমরা দুটোই পাবে। এরপর সব কয়েদিদের তাদের নিজ নিজ সেলে রাখা হয়। এখন রাত হলে নতুন আসা এক কয়েদিদের মধ্যে একজন জোরে জোরে কান্না করতে থাকে এবং বলে, আমি নির্দোষ। তার কান্না শুনে হ্যাডলি নামের একজন পুলিশ তার উপর এতটাই রেগে যায় যে তাকে খুবই খারাপভাবে মারধর করে, যার ফলে সে মারাই যায়। এদিকে অ্যান্ডির মুখ দিয়ে একটি আওয়াজও বেরোয় না, যার কারণে রেড বাজিতে হেরে যায়। তবে তাদের কাছে এটা খুবই সামান্য একটি খেলা মনে হলেও নতুন কয়েদিদের কাছে এই জেলখানা জাহান্নামের থেকে বড় কিছু ছিল না। এই নির্মম দৃশ্য দেখে নতুন কয়েদিদের মধ্যে আতঙ্ক বেড়ে যায় যে কিভাবে জেলখানায় অপরাধীদের সাথে পশুর মতো ব্যবহার করা হচ্ছে। পরদিন খাবার টেবিলে অ্যান্ডি তার খাবারে পোকা পায় এবং এখানে সে বুঝতে পারে এই জেলখানায় কয়েদিদের মানুষ মনে করা হয় না। একবার যদি কেউ এখানে ফেঁসে যায় তাহলে এখান থেকে বেরোনো কতটা মুশকিল হতে পারে। পরের দিন সকালে সব কয়েদিদের মাঠে নিয়ে যাওয়া হয়, যেখানে অ্যান্ডি রেডের সাথে পরিচয় হয়। রেডের সম্পর্কে সে কিছুটা আগে থেকেই অন্য কয়েদিদের কাছ থেকে শুনেছে, তাই সে রেডকে সরাসরি গিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি আমার জন্য পাথর কাটার একটি ছোট্ট হাতুড়ি এনে দিতে পারবে? রেড জিজ্ঞাসা করে, ওটা দিয়ে তুমি কি করবে? অ্যান্ডি বলে, আমি আগে পাথর কাটার কাজ করতাম, আর জেলেও সেই একই কাজ আমি করতে চাই। রেড বলে, ঠিক আছে, কিন্তু এর জন্য তোমাকে $20 দিতে হবে। অ্যান্ডি তার কথায় রাজি হয়ে যায়। তবে রেডের সন্দেহ হয় অ্যান্ডি হয়তো এই হাতুড়ি দিয়ে সুড়ঙ্গ বানানোর কাজ করবে, কারণ জেলে আসা প্রত্যেক নতুন কয়েদিরাই জেল থেকে পালানোর চেষ্টা করে থাকে। ঠিক তখনই রেড দেখে কিছু কয়েদি অ্যান্ডির দিকে একভাবে তাকিয়ে রয়েছে, আর তারা হলো জেলের সিস্টার্স গ্যাংয়ের সদস্য। তাদের কাজই হলো জেলের নতুন এবং দুর্বল কয়েদিদের শারীরিক নির্যাতন করা, তাই রেড তাদের থেকে অ্যান্ডিকে দূরে থাকার পরামর্শ দেয়। পরের দিন আমরা দেখি রেড অ্যান্ডির জন্য হাতুড়ির ব্যবস্থা করে দিয়েছে। তবে হাতুড়ির সাইজ দেখে সে হাসতে থাকে এবং মনে মনে বলে, এই হাতুড়ি দিয়ে যদি অ্যান্ডি সুড়ঙ্গ বানানোর চেষ্টা করে তাহলে তার 600 বছর লেগে যাবে। এরপর সে লাইব্রেরিয়ান ব্রুকসের মাধ্যমে হাতুড়ি অ্যান্ডির সেলে পাঠিয়ে দেয়। পরের দিন সকালে যখন সব কয়েদিরাই জামা কাপড় ধুচ্ছিল তখন অ্যান্ডি ওয়াশিং পাউডার আনার জন্য স্টোর রুমে ঢোকে। তাকে একা যেতে দেখে সিস্টার্স গ্যাংয়ের ওই 3 জন সদস্য তার পিছু নেয় এবং আচমকা অ্যান্ডির উপর হামলা চালিয়ে তার সঙ্গে জোর জবরদস্তি শুরু করে। বাইরে আসার সময় অ্যান্ডির শরীরে আঘাতের চিহ্ন ছিল, কিন্তু সে এই সম্পর্কে কাউকে কিছুই জানায় না। এইভাবেই সময় কাটতে থাকে। তবে ওই গ্যাংয়ের সদস্যরা অ্যান্ডিকে আরও বেশি বিরক্ত এবং শারীরিক নির্যাতন করতে শুরু করে এবং এভাবে পুরো 2 বছর কেটে যায়। একদিন জেলের ওয়ার্ডেন সব কয়েদিদের মাঠে ডেকে বলে, জেলের ছাদ মেরামতের জন্য 12 জনের দরকার। তখন ভিড়ের মধ্যে থেকে রেড এবং তার বন্ধুরা এই কাজ করার জন্য একজন গার্ডকে ঘুষ দিয়ে রাজি করিয়ে নেয় এবং তাদের মধ্যে অ্যান্ডিও ছিল। সবাই যখন ছাদ মেরামত করছিল তখন হ্যাডলি নামের ওই পুলিশ অফিসার এসে তার অন্য বন্ধুদের সাথে গল্প করতে শুরু করে যে মরে যাওয়ার আগে তার ভাই তার জন্য $35,000 সম্পত্তি রেখে গেছিল, কিন্তু এখন ওই টাকার প্রায় বেশিরভাগটাই সরকারকে ট্যাক্স হিসেবে দিতে হবে। এই কারণেই সে খুবই চিন্তিত ছিল। অ্যান্ডি মনোযোগ দিয়ে তার কথাটি শুনছিল। সবকিছু শোনার পর হ্যাডলিকে চিন্তিত দেখে অ্যান্ডি হঠাৎই হ্যাডলির কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি তোমার স্ত্রীকে বিশ্বাস করো? তার অ্যাকাউন্টে যদি তোমার $35,000 থাকে তাহলে কি সে তোমাকে ছেড়ে দেবে? আচমকা একজন কয়েদির মুখে এই রকম কথা শুনে হ্যাডলি রেগে যায় এবং তাকে ছাদ থেকে ফেলে দিতে চায়। তখন অ্যান্ডি বলে, যদি তুমি ওই $35,000 তোমার স্ত্রীর নামে করে দাও তাহলে সরকারকে কোনো ট্যাক্স দিতেই হবে না, কারণ সরকার জীবনে যে কোনো একবার স্ত্রীর নামে $60,000 পর্যন্ত ডিপোজিট করতে দেয় এবং তাতে কোনো ট্যাক্স দিতে হয় না। এটা শুনে হ্যাডলির রাগ কিছুটা শান্ত হয়ে যায় এবং সে অ্যান্ডিকে পুরো ব্যাপারটা বোঝাতে বলে। আর অ্যান্ডি যেহেতু একজন ভালো ব্যাংকার, সে তাকে ভালোভাবে বুঝিয়ে দেয়। অ্যান্ডি বলে, এর জন্য তোমাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, আর যা আমি এমনিতেই তোমাকে করে দেব। তবে এর বদলে আমার বেশি কিছু চাই না, শুধু আমার এই বন্ধুদের প্রত্যেককে 3 বোতল করে বিয়ার খাইয়ে দিও। হ্যাডলি খুশি হয়ে অ্যান্ডির শর্ত মেনে নেয় এবং কাজের শেষে তার সকল বন্ধুদের 3 বোতল করে বিয়ার দেয়।
তাদেরকে বিয়ার খেতে দেখে অ্যান্ডি খুবই খুশি হয়। রেডের মনে হয় হয়তো অ্যান্ডি শুধুমাত্র এটা হ্যাডলির ভরসা জেতার জন্য করেছে। তো যাই হোক, একদিন যখন সব কয়েদিরাই সিনেমা দেখছিল, তখন অ্যান্ডি রেডের কাছে গিয়ে বলে, আমার এই সিনেমার নায়িকার একটি বড় পোস্টার চাই। রেড রাজি হয়ে যায়, বলে আমি শিগগিরই তোমাকে এনে দেব। এরপর অ্যান্ডি সেলের দিকে যাওয়ার সময় আবার ওই গ্যাংয়ের 3 জন তাকে ধরে ফেলে এবং বলে, বাঁচতে চাইলে চুপচাপ থাক। এই বলে তারা তার সাথে খারাপ আচরণ করতে শুরু করে। কিন্তু তখনই অ্যান্ডি সুযোগ বুঝে একটি ভারী জিনিস দিয়ে তাদের উপর আঘাত করে। এতে তারা আরো ক্ষেপে যায়। ফলে অ্যান্ডিকে তারা এতটাই খারাপভাবে মারে যে সে পুরো 1 মাসের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়। এদিকে এই ঘটনা ওয়ার্ডেনের কাছে পৌঁছাতেই তিনি ওই গ্যাংয়ের প্রধান বসকে 1 সপ্তাহের জন্য সলিটারি সেলে পাঠিয়ে দেয়। আর সলিটারি সেলে থাকাটা কতটা কষ্টের সেটা একটি কয়েদিই জানে। 1 সপ্তাহ পর যখন সে সেলে ফিরে আসে, তখন হ্যাডলি আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। ওয়ার্ডেন হ্যাডলিকে পাঠিয়েছিল তাকে উপযুক্ত সাজা দেওয়ার জন্য। সে তাকে এমনভাবে মারে যে সে আর কখনো হাঁটতে পারে না এবং এরপর তাকে হসপিটালে ভর্তি করা হয়। এদিকে অ্যান্ডি যখন হসপিটাল থেকে সুস্থ হয়ে ফিরে আসে, তখন দেখে তার বিছানায় ওই নায়িকার পোস্টার রাখা আছে, যা আসলে রেডের দেওয়া তার জন্য একটি সারপ্রাইজ ছিল। একদিন জেলের ওয়ার্ডেন তল্লাশি করার জন্য অ্যান্ডির সেলে আসে। তখন সে অ্যান্ডির হাতে বাইবেল দেখে খুবই খুশি হয়, কারণ সে নিজেও ধর্মবিশ্বাসী ছিলেন। হঠাৎ তার চোখ দেওয়ালে লাগানো পোস্টারের দিকে যায়। সে বলে, আমি সাধারণত এগুলোর অনুমতি দিই না, তবে কখনো কখনো এগুলো এড়িয়ে যাওয়া যায়। আসলে ওয়ার্ডেন তল্লাশির অজুহাতে অ্যান্ডিকে শুধু পরীক্ষা করছিল, কিন্তু কোনো বেআইনি জিনিস খুঁজে পায় না তার সেলে। যার ফলে যাওয়ার সময় সে অ্যান্ডিকে বাইবেল ফিরিয়ে দেয় এবং বলে, মুক্তির রাস্তা এই বাইবেলের মধ্যেই আছে, এটা মনকে শান্তি করে। পরের দিন ওয়ার্ডেন অ্যান্ডিকে অফিসে ডেকে পাঠায় এবং বলে, তোমার মতো পড়াশোনা জানা লোকের জন্য আমার কাছে একটি কাজ আছে। এই বলে তিনি অ্যান্ডিকে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান বানিয়ে দেয়। অর্থাৎ এখন থেকে অ্যান্ডি ব্রুকসের সাথে লাইব্রেরিতে কাজ করবে। ব্রুকস গত 50 বছর ধরে এই লাইব্রেরি সামলাচ্ছেন এবং এটা তার কাছে একটি পরিবারের মতো। ধীরে ধীরে জেলের সব অফিসাররাই জেনে যায় যে অ্যান্ডি একজন ফাইন্যান্সিয়াল এক্সপার্ট ব্যাংকার এবং সে হ্যাডলির $35,000 বাঁচিয়েছে। তাই বেশিরভাগ গার্ড এবং নিজে ওয়ার্ডেনও তাদের ট্যাক্স রিটার্ন এছাড়াও ফাইন্যান্সিয়াল সকল কাজ অ্যান্ডিকে দিয়েই করতে শুরু করে। তার কাজ এতটাই বেড়ে যায় যে তাকে একজন অ্যাসিস্ট্যান্টও নিতে হয়, আর সে হয় তার সবচেয়ে ভালো বন্ধু রেড। একদিন অ্যান্ডি এবং রেড লাইব্রেরির বাইরে বসেছিল। তখন হঠাৎ এক লোক দৌড়ে এসে তাদেরকে ভিতরে নিয়ে যায়। সেখানে গিয়ে তারা দেখে ব্রুকস এক কয়েদির গলায় ছুরি ধরেছে। আসলে সেই লোক ব্রুকসকে জানাতে এসেছিল যে তার নাকি সাজা মাফ হয়ে গেছে এবং তাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু ব্রুকস জেল থেকে বাইরে যেতে চাইছিল না, কারণ গত 50 বছর ধরে এটাই তার ঘর ছিল। ব্রুকস ভাবছিল যদি সে এই কয়েদিকে মেরে ফেলে তাহলে আবার তাকে জেলে রাখা হবে। কিন্তু অ্যান্ডির অনেকবার বোঝানোর পর শেষমেশ সে ছুরি ফেলে দেয়। এরপর তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। যেহেতু ব্রুকসের বাইরে কোনো পরিবার ছিল না, তাই সরকার তার জন্য একটি ছোট্ট ঘর এবং একটি চাকরির ব্যবস্থা করে দেয়। কিন্তু বাইরের দুনিয়া গত 50 বছরে পুরোপুরি বদলে গিয়েছিল। সেখানে ব্রুকস নিজেকে খুবই একা ভাবত। তাই সে একটি বড় সিদ্ধান্ত নেয়, ফাঁসি দিয়ে নিজের জীবন শেষ করে দেয় সে। যখন এই খবর অ্যান্ডি এবং রেডের কাছে পৌঁছায়, তখন তারা খুবই কষ্ট পায়। এদিকে জেলে প্রায় অ্যান্ডির 10 বছর কেটে যায়। এখন তার নতুন জীবন হয়ে ওঠে ওই লাইব্রেরিটি, যেখানে সে বন্দীদের পড়াশোনা করায় এবং তাদের ডিগ্রি পেতে সাহায্য করে। একদিন জেলের ওয়ার্ডেন ঘোষণা করে যে একটি নতুন প্রোগ্রাম শুরু হতে চলেছে জেলে, যেখানে বন্দীদের জেলের বাইরে নিয়ে গিয়ে তাদের দিয়ে কাজ করানো হবে, যাতে তারা শিখতে পারে কিভাবে পরিশ্রম করে টাকা উপার্জন করতে হয় এবং এর ফলে সরকারি খরচ অনেকটা কমে যাবে। তবে এই প্রোগ্রাম আসলে ওয়ার্ডেনের একটি টাকা ইনকাম করার পরিকল্পনা ছিল। আসলে তার উদ্দেশ্য ছিল কয়েদিদের দিয়ে কম টাকায় কাজ করিয়ে সরকারের থেকে বড় বড় কন্ট্রাক্ট নিয়ে মোটা টাকা ইনকাম করা। এইভাবেই সরকারের কাছ থেকে ওয়ার্ডেন অনেকগুলি কন্ট্রাক্ট পেয়েও যায়, যেগুলি থেকে সে কয়েদিদের অল্প টাকায় খাটিয়ে প্রচুর টাকা ইনকাম করে, যার সামান্য কিছু সে কয়েদিদের পারিশ্রমিক হিসেবে দেয়। আর সেই কালো টাকা সাদা করার কাজ সে অ্যান্ডির উপর ছেড়ে দেয়। অ্যান্ডি ওয়ার্ডেনের সকল কালো টাকা ম্যানেজ করার জন্য র্যান্ডাল স্টিফেন্স নামের এক ভুয়ো লোকের ব্যাংকিং ডকুমেন্ট বানায়। ওই ভুয়ো নামেই ওয়ার্ডেনের সব কালো টাকা জমা হতো, যাতে যদি কখনো সরকার জানতে পারে তাহলে তারা এমন একজনকে ধরবে যার এই পৃথিবীতে কোনো অস্তিত্বই নেই। অর্থাৎ না অ্যান্ডি ধরা পড়বে নাকি ওয়ার্ডেন। অ্যান্ডি তার বন্ধু রেডকে বলে, আমি জেলের বাইরে একজন সৎ মানুষ ছিলাম, কিন্তু ওয়ার্ডেনের জন্য এখন আমাকে বাধ্য হয়ে অসৎ কাজ করতে হচ্ছে। তবে আমি এই কাজ করতে চাই না, কিন্তু আমি যদি এই কাজ না করি তবে সে সরকারের থেকে লাইব্রেরির যে ফান্ড আসে সেটা বন্ধ করে দেবে, আর এতে অনেক কয়েদেরই সমস্যা হবে, কারণ লাইব্রেরিতে ওই ফান্ডের জন্যই নতুন বই এবং কয়েদিরা অনেক কিছুই শেখার সুযোগ পাচ্ছে।
এবং তারা নতুনভাবে বেঁচে থাকার আশা খুঁজে পাচ্ছে। তাই অ্যান্ডি কখনোই চায় না ওয়ার্ডেন ওই ফান্ড বন্ধ করে দিক। কিছুদিন পরে জেলে নতুন একজন কয়েদি আসে, নাম হলো টমি। তাকে চুরির জন্য 2 বছর সাজা দেওয়া হয়েছিল। কিন্তু অ্যান্ডির সঙ্গে পরিচয় হওয়ার পর সে জানতে পারে অ্যান্ডি এই জেলে অনেক কয়েদিদেরকেই পড়াশোনা করিয়েছে এবং তাদের ডিগ্রি পেতে সাহায্য করেছে, যাতে তারা জেল থেকে বেরিয়ে সভ্য সমাজে বেঁচে থাকার জন্য কিছু কাজ করতে পারে। তখন টমির ভেতরেও পড়াশোনার ইচ্ছা জাগে। সে অ্যান্ডিকে বলে, আমি আমার হাই স্কুলের পড়াশোনা শেষ করতে চাই, যাতে জেল থেকে বেরিয়ে আমি আমার স্ত্রী ও সন্তানকে একটা ভালো জীবন দিতে পারি। টমির ভিতরে তার পরিবারকে নিয়ে এই চিন্তা দেখে অ্যান্ডি টমিকে পড়াতে শুরু করে এবং ধীরে ধীরে সে শিখতে থাকে। একদিন টমি রেডকে জিজ্ঞাসা করে, এত শিক্ষিত আর বুদ্ধিমান হয়েও অ্যান্ডি জেলে কেন? রেড তাকে বলে, আগে অ্যান্ডি একজন ব্যাংকার ছিল, কিন্তু একদিন সে তার স্ত্রী আর তার প্রেমিককে একসঙ্গে ধরে ফেলে এবং তাদের গুলি করে হত্যা করে, তাই সে যাবজ্জীবন সাজা কাটছে। তখন টমির কিছু পুরনো কথা মনে পড়ে যায়। সে বলে, আজ থেকে প্রায় 4 বছর আগে যখন আমি অন্য একটি জেলে চুরির সাজা কাটছিলাম, তখন সেখানে আমার এক কয়েদির সাথে পরিচয় হয়। সে আমাকে বলেছিল একদিন সে চুরি করতে গিয়ে এক বাড়িতে ঢোকে, কিন্তু বাড়ির মালিক জেগে ওঠে এবং তাকে ধরে ফেলে। তখন সে সেই বাড়ির মালিককে আর তার বান্ধবীকে গুলি করে মেরে ফেলে। তবে পরে সে জানতে পারে যে সে তার স্ত্রী নয় এবং তার স্বামী স্ত্রীও নয়, বরং প্রেমিক প্রেমিকা। আর সেই মেয়েটিও ছিল এক বড় ব্যাংকারের স্ত্রী, যার হত্যার অভিযোগে পুলিশ সেই ব্যাংকারকে গ্রেপ্তার করেছিল। আর সেই ব্যাংকার আর কেউ নয়, অ্যান্ডি নিজেই। অর্থাৎ অ্যান্ডি নির্দোষ হয়েও গত 19 বছর ধরে এই জেলে সাজা কাটছে। এই সব শোনার পর অ্যান্ডি আর দেরি না করে দ্রুত ওয়ার্ডেনের কাছে গিয়ে পুরো সত্যি কথাটা জানিয়ে দেয়। অ্যান্ডি বলে, যদি কোনোভাবে ওই লোকটাকে ধরা যায় তাহলে আমি নির্দোষ প্রমাণ হতে পারবো এবং আমার সাজা মাফ হয়ে যাবে। কিন্তু ওয়ার্ডেন তার কোনো কথাই বিশ্বাস করে না, কারণ সে জানতো যে অ্যান্ডি তার কালো টাকা সাদা করে দিচ্ছে, তাই সে তাকে কোনোভাবেই বাইরে যেতে দিতে পারে না। অ্যান্ডি বলে, আমি তোমার টাকার ব্যাপারে বাইরে কাউকে কিছুই বলবো না, আমি তো নির্দোষ, আমি কেন বিনা দোষে জেল খাটবো? এতে ওয়ার্ডেন তার ওপর খুবই রেগে যায় এবং অ্যান্ডিকে ধরে 1 মাসের জন্য অন্ধকার সেলে পুরে দেয়। এখন ওয়ার্ডেনের ভয় হতে থাকে যে তার গোপন কথা ফাঁস না হয়ে যায়। তাই সে একটি পরিকল্পনা করে অ্যান্ডিকে নির্দোষ প্রমাণ করার একমাত্র প্রমাণ টমিকে জেলের পিছনে ডেকে পাঠায় এবং তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করে দেয়। পরের দিন সে অ্যান্ডিকে গিয়ে বলে, আগের দিন টমি পালানোর চেষ্টা করছিল, তাই বাধ্য হয়ে হ্যাডলিকে তাকে মারতে হয়েছে। যদিও অ্যান্ডি জানতো ওয়ার্ডেন মিথ্যা বলছে, এটা তার পরিকল্পনা। তাই সে বলে, এখন থেকে আমি তোমার কোনো কাজ করব না, নিজের কাজ তুমি অন্য কাউকে দিয়ে করাও। এটা শুনে ওয়ার্ডেন তাকে হুমকি দেয়, যদি তুমি আমার কাজ না করো তবে আমি তোমাকে আবার সেই গ্যাংয়ের লোকেদের হাতে তুলে দেব। আর তুমি এটা ভালোভাবেই জানো তারা তোমার উপর কতটা রেগে আছে। তারা তোমাকে প্রতিদিন নির্যাতন করবে, শারীরিক দিক থেকে টর্চার করবে, আর আমি তোমার সেই প্রিয় লাইব্রেরিতেও আগুন ধরিয়ে দেব। এই সব কিছু বলার পর ওয়ার্ডেন অ্যান্ডিকে আবারও 1 মাসের জন্য সেই সেলে বন্দি করে রাখে, যাতে সে সম্পূর্ণভাবে মানসিক এবং শারীরিক দিক থেকে ভেঙে পড়ে। 2 মাস পরে অ্যান্ডি তার সাজা কাটিয়ে বাইরে বেরিয়ে আসে। তখন তার বন্ধু রেড অ্যান্ডির কাছে যায় এবং দেখে যে আজ অ্যান্ডি খুবই মনমরা হয়ে বসে আছে। তখন অ্যান্ডি রেডকে জিজ্ঞাসা করে, তুমি কি কোনোদিন এই জেল থেকে বেরোতে পারবে? রেড বলে, হয়তো যখন আমি বুড়ো হয়ে যাব আর আমার মাথা কাজ করা বন্ধ করে দেবে। তখন অ্যান্ডি বলে, যেদিন আমি এই জেল থেকে বেরোবো আমি জিহুয়াতানেজো চলে যাব, যেটি মেক্সিকোর খুব সুন্দর একটা বিচ। লোকেরা বলে নাকি সেই সমুদ্র তট এতটাই সুন্দর যে মানুষ সেখানে জীবনের সব কষ্ট সব দুঃখ ভুলে হারিয়ে যায়। তাই আমি আমার বাকি জীবন ওখানেই কাটাতে চাই। সমুদ্র তটে আমি একটি ছোট্ট হোটেল খুলব, কিছু পুরনো নৌকা কিনে সেগুলিকে ঠিক করব এবং বন্ধুদের নিয়ে সমুদ্রে মাছ ধরতে বেরোবো এবং এইভাবেই সুন্দরভাবে বাকি জীবনটা আমি শেষ করব। অ্যান্ডি রেডকে আরও বলে, তুমি আমাকে একটা প্রতিশ্রুতি দাও, যদি তুমি কখনো এই জেল থেকে বেরোতে পারো তবে আমার একটি কাজ করবে। বাস্টন শহরের কাছে একটি মাঠ আছে যেখানে একটি বিশাল গাছ রয়েছে। সেই গাছের পাশে একটি পাথরের দেওয়াল আছে যেখানে একটি কালো রঙের পাথর বসানো আছে। তুমি এই পাথরটা সরাবে এবং নিচে যা থাকবে সেটি নিজের কাছে রাখবে। রেড জিজ্ঞাসা করে, ওই পাথরের নিচে কি আছে? অ্যান্ডি বলে, ওটা তোমাকেই গিয়ে দেখতে হবে। অ্যান্ডির মুখে এইরকম অদ্ভুত কথা শুনে রেড ভাবে হয়তো অ্যান্ডির মাথার ঠিক নেই। সন্ধ্যায় যখন তারা একসঙ্গে মিলে খাবার খাচ্ছিল তখন সেখানে অ্যান্ডি ছিল না। তাদের মধ্যে একজন বলে, আজ অ্যান্ডি আমার কাছ থেকে একটি দড়ি নিয়ে গেছে, হয়তো সে মানসিক দিক থেকে ভেঙে পড়েছে। এটা শুনে রেড ভীষণ চিন্তিত হয়ে পড়ে। মানসিক চাপে পড়ে অ্যান্ডি যেন কোনো খারাপ সিদ্ধান্ত না নেয়। এদিকে দেখা যায় অ্যান্ডি ওয়ার্ডেনের ফাইন্যান্সিয়াল কাজগুলি করছে। কাজ শেষ হলে ওয়ার্ডেন তার কাছে আসে এবং সব কালো টাকার হিসাবের বেআইনি কাগজপত্র একটি সিক্রেট লকারে রাখতে বলে।
যাওয়ার আগে সে অ্যান্ডিকে তার কিছু কাপড় আর জুতো দেয় এবং বলে এগুলো ভালোভাবে পালিশ করে দিও। আসলে ওয়ার্ডেন অ্যান্ডিকে তার চাকরের মতো ব্যবহার করছিল। অ্যান্ডি জুতোগুলি পরিষ্কার করে তার সেলে ফিরে আসে, কিন্তু তার বন্ধু রেড তাকে নিয়ে খুবই চিন্তিত ছিল। তার চিন্তা হয় সে আজ রাতে যেন কোনো খারাপ পদক্ষেপ না নেয়। পরের দিন সকালে সব কয়েদিরা নিজেদের সেল থেকে বেরোয়, কিন্তু অ্যান্ডি সেল থেকে বেরোয় না। যখন গার্ড গিয়ে তার সেল চেক করে তখন ভিতরের দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যায়, কারণ অ্যান্ডি তার সেল থেকে রহস্যজনকভাবে গায়েব হয়ে গেছিল। অন্যদিকে ওয়ার্ডেন যখন তার জুতো পরার বাক্স খোলে তখন দেখে ভিতরে অ্যান্ডির জুতো রয়েছে। তখন সে দৌড়ে অ্যান্ডির সেলে আসে এবং গার্ডকে জিজ্ঞাসাবাদ করে। গার্ড বলে লাইট বন্ধ হওয়া পর্যন্ত সে তো সেলেই ছিল। এরপর ওয়ার্ডেন রেডকে জিজ্ঞাসা করে, বল অ্যান্ডি কোথায়? তুই তার সব থেকে ভালো বন্ধু ছিলিস। রেড বলে, আমি তো কিছুই জানি না, আমি তো নিজের সেলে ছিলাম। এটা শুনে ওয়ার্ডেন প্রচণ্ড রেগে যায়। এটা নিশ্চয়ই তোদের কোনো ষড়যন্ত্র। অ্যান্ডি কোনো ভূত নয়, সে হঠাৎ গায়েব হয়ে যাবে না। আর এই সেলে শুধু এই বেকার পোস্টার আর তার কিছু জরুরি জিনিস ফেলে যাবে না। নিশ্চয়ই তুই জানিস সে কোথায়। তবে আদেও রেড জানতই না অ্যান্ডি কোথায়। রেগে ওয়ার্ডেন তার সেলে থাকা ছোট ছোট কিছু পাথর ছুঁড়তে শুরু করে। তখন একটি পাথর পোস্টারে গিয়ে লাগে এবং পোস্টার ফুটো করে দেওয়ালের ভিতরে ঢুকে যায়। এবার যখন ওয়ার্ডেন ওই পোস্টারের ভিতরে হাত ঝোঁকায় তখন সে দেখতে পায় এর পিছনে একটি বিশাল সুড়ঙ্গ রয়েছে, যা দেওয়ালের শেষ পর্যন্ত চলে গেছে এবং এই সুড়ঙ্গ দিয়েই অ্যান্ডি জেল থেকে পালিয়ে গেছে। এটা দেখে ওয়ার্ডেনের মাথা তো ঘুরে যায়, কারণ এই জেলে একমাত্র অ্যান্ডি তার বেআইনি কাজের সকল প্রমাণ সম্পর্কে জানত। এরপর সব গার্ড অ্যান্ডিকে খুঁজে বের করার জন্য সার্চ অপারেশন চালায়। তখন তারা জেলের বাইরে কিছুটা দূরে অ্যান্ডির পুরনো কাপড়, একটি সাবান আর তার হাতুড়ি খুঁজে পায়, যেটা দিয়েই সে সুড়ঙ্গটি বানিয়েছিল। এই হাতুড়িটি ছিল যেটি অ্যান্ডি 20 বছর আগে রেডের কাছ থেকে চেয়েছিল। অর্থাৎ অ্যান্ডি গত 20 বছর ধরে এই হাতুড়ি দিয়ে সুড়ঙ্গ বানাচ্ছিল, আর সুড়ঙ্গ থেকে যে মাটি বের হতো তা সে নিজের পকেটে ভরে জেলের গ্রাউন্ডে ছড়িয়ে দিত, যাতে কারোর সন্দেহ না হয়। রেড ভেবেছিল এই ছোট্ট হাতুড়ি দিয়ে সুড়ঙ্গ বানাতে অ্যান্ডির প্রায় 600 বছর সময় লেগে যাবে, কিন্তু অ্যান্ডি 20 বছরেই এই কাজ করে দেখিয়েছে। জেল থেকে পালানোর আগে সে তার সঙ্গে ওয়ার্ডেনের বেআইনি সকল কাগজপত্রেও নিয়ে গেছে, যেখানে ওয়ার্ডেন তার কালো টাকার সকল হিসাব রাখত। সেই সব নথি এখন অ্যান্ডির হাতে চলে আসে। কাজ শেষে ওয়ার্ডেন যেসব জামাকাপড় আর জুতো তাকে পরিষ্কার করার জন্য দিয়েছিল সেগুলো অ্যান্ডি নিজের জামাকাপড়ের ভিতরে পরে নিয়েছিল। এরপর রাতে যখন সেলের সকল আলো নিভে যায় অ্যান্ডি সব জিনিসপত্র একটি পলিথিন ব্যাগে ভরে দড়ির সাহায্যে সেটি পায়ের সাথে বেঁধে নেয়। তারপর সে সুড়ঙ্গ দিয়ে জেলের পিছনের দিকে পৌঁছায়, যেখান দিয়ে একটি নর্দমার পাইপ সরাসরি জেলের বাইরে নদীর সাথে মিশে গেছে। সে সেই নর্দমার পাইপ ভেঙে ফেলে। পাইপটা ছিল দুর্গন্ধে ভরা, যেটা আজ পর্যন্ত কেউ পার করতে পারেনি, কিন্তু অ্যান্ডি সেটা করে দেখায়। আর সে ওই পাইপ দিয়ে জেল থেকে পালিয়ে যায়। জেল থেকে পালিয়ে সে খোলা আকাশে একটি স্বাধীন পাখির মতো হাত মেলে তার এত বছরের বাঁধন ভেঙে বেরিয়ে আসার স্বাধীনতাটিকে উপভোগ করে। নতুন জীবন পেয়ে সে খুবই খুশি ছিল। কিছুদিন পর আমরা দেখি অ্যান্ডি স্যুটবুট পরে ব্যাংকে হাজির হয়েছে। সেখানে গিয়ে সে র্যান্ডাল স্টিফেন্স নামের ওই ব্যক্তির কাগজপত্র দেখায়, যার নামে ওয়ার্ডেন তার সমস্ত কালো টাকা জমা করেছিল। যেহেতু এই নামের কোনো লোক বাস্তবে পৃথিবীতে ছিলই না, তাই ব্যাংক ভাবে অ্যান্ডি হয়তো র্যান্ডাল স্টিফেন, যার ফলে ব্যাংক তখন অ্যান্ডিকে সব টাকা দিয়ে দেয়, যা প্রায় $3,70,000। অর্থাৎ অ্যান্ডি এখন শুধু স্বাধীনই নয়, এখন সে কোটিপতিও হয়ে যায়। কিন্তু ওয়ার্ডেনের উপর তার বদলা এখনো শেষ হয়নি, কারণ টমির সাথে যা ঘটেছিল সেটা খুব বড়সড় একটা অন্যায় ছিল। ছেলেটি অপরাধ ছেড়ে সমাজে ভালোভাবে বাঁচার স্বপ্ন দেখেছিল, তবে সেই স্বপ্ন ওয়ার্ডেন তার হত্যা করে ভেঙে দেয়। তাই অ্যান্ডি ওয়ার্ডেনের সকল কালো কাজকর্মের ডায়েরি ব্যাংকের মাধ্যমে সংবাদপত্রের হাতে তুলে দেয়। আর পরের দিন ওয়ার্ডেনের আসল চেহারা সারা দেশের সামনে ফাঁস হয়ে যায়। এদিকে ওয়ার্ডেন যখন নিজের লকার খোলে তখন দেখে ভিতরে কোনো নথিপত্র নেই, বরং অ্যান্ডির বাইবেল আছে, যার উপরে লেখা ছিল, ওয়ার্ডেন তুমি ঠিকই বলেছিলে, মুক্তি সত্যিই এই বাইবেলের মধ্যেই আছে। আর যখন ওয়ার্ডেন বাইবেলের পাতা উল্টায় ভিতরে হাতুড়ি রাখার জন্য একটি বিশেষ জায়গা বানানো ছিল, অর্থাৎ অ্যান্ডি তার হাতুড়ি এই বাইবেলের ভেতরে লুকিয়ে রাখত। এই জন্যই ওয়ার্ডেন যখন তার সেল তল্লাশি করতে গিয়েছিল তখন হাতুড়ি খুঁজে পায়নি, যদিও বাইবেল তার হাতেই ছিল। সকল প্রমাণ পুলিশের হাতে যেতে তারা জেলে এসে হেডলিকে গ্রেপ্তার করে, কিন্তু ওয়ার্ডেন নিজেকে পুলিশের হাতে তুলে দিতে চাইছিল না, যার কারণে সে নিজেকে গুলি করে আত্মহত্যা করে নেয়। কিছুদিন পরে আমরা দেখি রেডের হাতে একটি চিঠি আছে, যার পিছনে একটি ঠিকানা লেখা ছিল। এই চিঠি অ্যান্ডি তাকে পাঠিয়েছিল। কিছুদিন পর জেলের কর্তৃপক্ষ রেডের ভালো ব্যবহারের জন্য তার বাকি শাস্তি মাফ করে দেয় এবং 40 বছর পর তাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়।
এখন যখন রেড জেল থেকে বের হয় তখন তার মনে পড়ে যায় সেই প্রতিশ্রুতির কথা যা সে তার বন্ধুকে দিয়েছিল। পরের দিনই রেড বাস্টার্ন শহরের দিকে রওনা দেয়। সেখানে পৌঁছে সে সেই মাঠটা খুঁজে বার করে। সেখানে একটি বিশাল গাছ রয়েছে, আর সেই গাছের পাশে রয়েছে একটা পাথরের দেওয়াল। কিছুক্ষণ পর সে জায়গাটা খুঁজে পায়। সবকিছু একদম ঠিক যেমন অ্যান্ডি তাকে বলেছিল তেমনই আছে। এখন রেড সেই দেওয়ালে কালো রঙের পাথরটি খুঁজে পায়, আর সেটা সরাতেই দেখতে পায় নিচে একটি বাক্স পোতা আছে। রেড সেই বাক্সটি খোলে। ভেতরে একটি চিঠি এবং কিছু টাকা আছে। চিঠিতে অ্যান্ডি লিখেছিল, রেড, যদি তুমি এই চিঠি পড়ছো তাহলে বুঝবো তুমি জেল থেকে বেরিয়ে এসেছো। তুমি আমাকে বলেছিলে যে আশা করা ভালো কিছু নয়, কিন্তু আমি তোমাকে জানাতে চাই যে একমাত্র আশাই পৃথিবীর সবচেয়ে ভালো জিনিস, এবং সেই আশাই মানুষকে বেঁচে থাকার শক্তি যোগায়। আমি তোমার জন্য অপেক্ষা করছি, তোমার বন্ধু অ্যান্ডি। এটা পড়ে রেড ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। তার বন্ধু অ্যান্ডি তাকে ভোলেনি। সে তার বন্ধুর সাথে দেখা করার জন্য সেই জায়গার উদ্দেশ্যে রওনা দেয়।